শীতের সজীব অনুভূতি প্রকৃতি এবং জনজীবনে। কুয়াশা মাখা গরম পিঠার সুগন্ধ, আগুনের ভাপ আর খেলার আয়োজনে উষ্ণ স্মৃতির ছাপ। ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আলটিমেটাম। মধ্যরাতে ক্যাম্পাসের শিক্ষার্থীদের বিক্ষোভ। পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। 2024-25 শিক্ষাবর্ষ থেকেই পোষ্য কোটা আর থাকছে না, জানালেন উপাচার্য। রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধে ইউরোপ জুড়ে জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়ার শঙ্কা। যুক্তরাষ্ট্র, নরওয়ে ও কাতারে বিকল্প মজুতের খোঁজ। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি শরীফ রওশন এবং আমি তানজিম শাফিন। পৌষ শীতের অনুভূতি নিয়ে আসে প্রকৃতি ও জনজীবনে। শীতের কুয়াশার চাদর, প্রাণ প্রকৃতির নীরবতার সুরের গুঞ্জনে তৈরি হয় এক অনন্য আবহ। গরম পিঠার সুগন্ধ ও আগুন জ্বালিয়ে ভাপ নেয়ার উষ্ণতা জীবনে যোগ করে এক সজীব অনুভূতি। পাড়ায় পাড়ায় ব্যাডমিন্টন খেলার উচ্ছ্বাসটাও শুরু হয় পৌষের শুরু থেকেই। সব মিলিয়ে পৌষ এক অনুভূতির ঋতু, যা প্রকৃতি ও মানুষের জীবনে রেখে যায় উষ্ণ স্মৃতির ছাপ। বিস্তারিত শাহাদাত অবসের প্রতিবেদনে। পৌষের নিকটাত্মীয় এই কুয়াশার চাদর। গাছের শুকনো পাতাগুলো শীতের স্পর্শে কাঁপছে, তার মাঝেই ভেসে আসে সুরের গুঞ্জন। এটি যেন শীতকে উৎসবে রূপ দেওয়ার প্রয়াস। প্রকৃতি নিজেকে মুড়িয়ে নিয়েছে শীতের বাতাসে। পৌষের রাত এই শহরকে করেছে নির্জন কবিতার দৃশ্যপট। রাতের ঝরা পাতা, গরম পিঠার সুগন্ধ আর রাস্তার মোড়ে জ্বলতে থাকা আগুনের উষ্ণতা, সবকিছু মিলিয়ে পৌষের এই রাত যেন এক সজীব অনুভূতির গল্প বলে। এই পৌষ মাসে যে সময়টা বা শীতের যে আমেজটা, এই আমেজে আমি অনেক গল্প খুঁজে পাই। হয়তোবা আমি রাস্তা দিয়ে ঘুরছি, কেউ হয়তোবা পিঠা খাচ্ছে, কেউ পিঠা বিক্রি করছে। পৌষে বিভিন্ন ফুলের যে ঘ্রাণগুলো রয়েছে, সেই ঘ্রাণগুলো আমাকে অনেক স্মৃতি মনে করিয়ে দেয়, যে স্মৃতিগুলো স্পেশালি আমার লেখার মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করি আমি। তো শীতকালে মানুষজন বাইরেও অনেক কম থাকে, তো নিরিবিলি গানটা গাওয়া যায়। গান যেহেতু সাধনার ব্যাপার, মন থেকে আসে। কেমন করে যেন শীত একটি খেলাকে নিজের করে নিয়েছে। পাড়ায় পাড়ায় ব্যাডমিন্টন কোর্ট তৈরি করার ধুম পড়ে যায় পৌষের শুরুতেই। শিশুরা অধীর আগ্রহে অপেক্ষা করে ব্যাডমিন্টনের একজোড়া ব্যাটের জন্য। শীতের সময় আমরা বিভিন্ন ধরনের খেলাধুলা, যেমন ক্রিকেট খেলার পাশাপাশি ব্যাডমিন্টন খেলাটা আমরা সবচেয়ে বেশি খেলি। ব্যাডমিন্টন খেলার ভিতর যে একটা উষ্ণ ভাব আছে, এটাই মূল আকর্ষণ। বাংলাদেশের শীতকাল উৎসবের ঋতু বলেই পরিচিত। পৌষের সন্ধ্যায় গ্রামের উৎসব ভর করে গরম পিঠার ধোঁয়ায়। শহরের অলিতে গলিতেও দেখা মেলে রকমারি পিঠার পসরা। একবারে খাওয়া গেল দুইটা, আরেকজনে খাওয়া গেল দুইটা, তো এরকম করে তো দুই একটা করে আস্তে আস্তে যায়। আর বেশি শীত পড়লে না আল্লাহ কই তার। শীতকালে পিঠা খেতে অনেক মজা, এর লেগে পিঠা কিনলাম। ধোয়া উঠা চায়ের দোকান যেন পূর্ণতা পায় এই পৌষেই। চলে আড্ডা, এক চুমুক চা হয়ে ওঠে অমৃত। বন্ধুদের নিয়ে রাতের বেলা আড্ডা দেওয়া এবং শীতকে দূর করার জন্য চা আর গরম পানি, এটাই অত্যন্ত আনন্দদায়ক। ভালোই লাগে, দেখা গেছে সবাই বন্ধু বান্ধব একত্রে, প্লাস হচ্ছে ওয়েদারটাও জোস। রাস্তার ধারে জ্বলতে থাকা আগুন শীতার্ত মানুষের মনে আশার প্রদীপ হয়ে জ্বলে। অন্যদিকে তরুণরাও বেরিয়েছে শীতকে উদযাপন করতে। প্রতি বছর এত ঠান্ডা তো পড়ে না, এবার একটু বেশি ঠান্ডা পড়ছে, তাই সবাই মিলে এনজয় করছে। আজকে আমরা সবাই মিলে এখানে বারবিকিউ পার্টি করার একটা প্ল্যান করছি, তো এভাবে আমরা উদযাপন করতেছি আর কি শীতটা তুলনামূলকভাবে আরামদায়ক লাগে, যে আমি ঘামতেছি না বা গরম লাগতেছে না, অস্থির লাগতেছে না। রাত বাড়তেই পাল্লা দিয়ে বাড়ে শীত।
কারো কারো কাছে শীতের রাত সুদীর্ঘ। ভারী পোশাকে শীতকে মানিয়ে নেওয়ার কি ভীষণ চেষ্টা থাকে রাতের রাস্তায়। শীত তীব্র কিন্তু ক্ষণস্থায়ী। তবু এই পৌষের শীত আমাদের কাছে ধরা দেয় আমাদের কিছু অভ্যাসের পরিবর্তন হয়ে যায় আমাদের দিনরাত এবং আচার আচরণ। এই পৌষের শীত তৈরি করে বিশেষ কিছু মুহূর্তের, কারো কারো কাছে এই শীত ধরা দেয় প্রিয় ঋতু হয়ে। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। গ্রামীণ শীতের এক অনুষঙ্গ খেজুর রস। ভোর থেকেই যা সংগ্রহে ব্যস্ত হয় গাছিরা। গাছে গাছে চলে স্বাদের অন্বেষণও। খেজুর রস সংগ্রহের খবর জানাতে রাজশাহীর বানেশ্বরে আছেন সহকর্মী রাকিবুল হাসান, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাকিব, খেজুরের রস সংগ্রহের পর তার থেকে গুড় তৈরি, তারপরে পিঠাপুলি, এরকম একটা উৎসব কেমন দেখছেন রাজশাহীতে? রসন আসলে শীত নামলেই প্রত্যেকটা গ্রামে যেন একটা উৎসবের মতো তৈরি হয়, এবং সেটি আমরা লক্ষ্য করি রাজশাহীর বানেশ্বরে সবচেয়ে বেশি। কেননা এখানে আসলে মৌসুমী নানা ফল বা ফসলের আয়োজন চলে, তার মধ্যে আসলে এই শীতের সময় কিন্তু খেজুরের যে রস সেটি এবং সেটি দিয়ে আসলে পিঠাপুলি, পায়েস এবং গুড় তৈরি করা সবকিছু আয়োজনই কিন্তু আসলে এই গ্রামগুলোতে দেখা যায়। আমরা ভোর থেকেই দেখছিলাম আসলে গাছিরা গাছ থেকে রস নামিয়েছেন এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে রস নিয়ে এসে এখন কিন্তু তারা ঘরের পাশে যে উঠোন, সেখানে কিন্তু যে চুলা তৈরি করা হয় বিশেষ ভাবে তৈরি করা এই চুলা, সেখানে কিন্তু এই রসগুলো নিয়ে সেটি জাল দেয়া হয় এবং জালের প্রক্রিয়ার মধ্য দিয়ে রস ঘনীভূত হতে থাকে এবং সেই ঘনীভূত রস থেকে ধীরে ধীরে তারা, যারা গাছিরা আছেন, এখানে গুড়ের কারিগর আছেন, তিনি আসলে খুঁজে দেখেন, প্রক্রিয়া করে দেখেন যে সেটি দানায় রূপ নিচ্ছে কখন, এবং তারপরে সেটি পানিতে পরীক্ষা করার মধ্য দিয়ে কিন্তু আসলে এই গুড় তৈরি করা হয়। এবং এই গুড় তৈরির কয়েকটি প্রকার রয়েছে। এখানে ছোলা গুড় হয়, এখানে পাটালি গুড় হয় এবং একই সাথে দানাদার গুড় হয়, এবং এর পাশাপাশি যে বীজ গুড় সেটিও কিন্তু আসলে হয়ে থাকে। অর্থাৎ বিভিন্ন প্রকারে বিভিন্ন সময়ে কিন্তু জাল দেওয়ার বিভিন্ন প্রক্রিয়ার সময়ে এই গুড়গুলো আসলে তৈরি করা হয় এবং এটি গ্রাহকের অর্ডার অনুযায়ী এবং বাড়ির প্রয়োজন অনুযায়ী আসলে গৃহস্থরা এই গুড়গুলো তৈরি করেন। তো সেই প্রক্রিয়াটি আমরা আসলে এখানে লক্ষ্য করছি। শুধু এখানেই নয়, এর আশপাশের বেশ কয়েকটি যে বাড়িগুলো দেখছি, এর প্রত্যেকটা উঠোনেই কিন্তু এখন রসন, যদি এখানে থাকা যেত আসলে এর পাশে যে চারপাশে যে মোমো ঘ্রাণ, সেটির সম্পূর্ণটাই কিন্তু আসলে এই খেজুরের রসের, এবং সেটি জাল দেওয়ার পরে সেটার মিষ্টতা, সেটার আসলে গাঢ় হয়ে ওঠার এই যে ঘ্রাণ, সেটি আরও বেশি আসলে মজাদার। এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু গ্রামের প্রত্যেকটি ঘরে ঘরেই কিন্তু আসলে এই খেজুরের রস থেকে আসলে গুড় উৎপাদন হয় এবং সেই গুড় কিন্তু সপ্তাহের 2 দিন বাজারজাত করেন। যদিও আসলে এখন অনলাইন সুবিধার কারণে প্রত্যেক দিনের গুড়ই আসলে কিন্তু প্রত্যেক দিন বিক্রি হচ্ছে এবং সেটির দামও কিন্তু আসলে, যেহেতু গ্রাহকের একটা চাহিদা থাকে একেবারে অর্গানিক একটা খাবার নেওয়ার কারণে, এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা আসলে লক্ষ্য করি যে এই যে স্বাদের যে নির্মাণ সেটি কিন্তু আসলে চলতে থাকে এই যে আগুনের যে পরীক্ষা সেটির মধ্য দিয়ে। এবং যারা গাছিরা আছেন তারা কিন্তু প্রত্যেক দিন এই কাজটি করে থাকেন এবং কয়েকদিন পর পর কিন্তু আসলে কখনো কখনো রস সংগ্রহ করা হয়, যেটির গুড়ের মান আরও বেশি ভালো হয় এবং সেই ভালো মানের গুড় একটু ভালো দামে আসলে কৃষক বিক্রি করে থাকেন। এবং গাছিরা যেটি বলছেন, গুড়ের কারিগর যেটি বলছেন যে এখন আসলে এই যে শীতের যে তীব্রতা সেটি যেহেতু আসলে গ্রামে বেড়েছে, এখন কুয়াশার যে আধিক্য সেটি বেড়েছে, যার কারণে কিন্তু প্রত্যেকটি গাছ থেকে আসলে রসের যে মান সেটি আরও বেশি ভালো হবে এবং ঘ্রাণটিও কিন্তু অনেক ভালো পাওয়া যাবে। এবং এই দুটের মিশেলে আসলে যে সুন্দর গুড় তৈরি হয় সেটি কিন্তু এখন পুরো গ্রাম জুড়েই হচ্ছে এবং এখন যে মিষ্টতা, যে ঘ্রাণ পাওয়া যাচ্ছে এই গ্রাম জুড়ে, সেটি হচ্ছে খেজুর গাছ থেকে নামানো রস দিয়ে গুড় তৈরির। তো রসন, এই ছিল রাজশাহীর বানেশ্বর থেকে আমার কাছে সর্বশেষ খবর। খেজুরের রস প্রক্রিয়ার খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। রসন, পৌষের মাঝামাঝি এসে শীত একরকম জড়িয়ে নিয়েছে শহর থেকে গ্রাম, পুরো অঞ্চল। বলা চলে যে সফেদ যে চাদর, কুয়াশার চাদর আমরা যেটাকে বলি, সেই কুয়াশার চাদরে মোটামুটি জড়িয়ে নিয়েছে আমাদের চারিপাশ। এ নিয়ে গ্রামেও নানা রকম উদযাপন চলে, আমরা সেই খবরে জানবো এবার।
পিঠাপুলির আর খেজুর রসের আয়োজনে মিষ্টি হচ্ছে গ্রামীণ সকাল। সেই খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান, চুয়াডাঙ্গা থেকে আছেন সহকর্মী অনিক চক্রবর্তী এবং টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ। শুরুতেই যাব বরিশালে। অমিত, জানাবেন যে দেখতে পাচ্ছি কুয়াশা এখনো ঘিরে রেখেছে চারিপাশ, জানাবেন যে বরিশাল তো নারকেল গুড়ের নানা রকম পিঠাপুলির জন্য বিখ্যাত, তো এবারে কেমন আয়োজন দেখছেন মানুষের মধ্যে? শীত উদযাপন বা উপভোগ যেটাই বলি না কেন সেটা কতটা দেখা যাচ্ছে? শাফিন, বরিশালে বছরের শুরুতেই কিন্তু শীতের তীব্রতা বেড়েছে এবং বছরের শুরু থেকে 1 তারিখ থেকেই বরিশালে তীব্র শীত অনুভূত হচ্ছে এবং সূর্যের দেখা এই 3 দিন খুবই কম ছিল। 1 তারিখে কিছুটা দেখা গেলেও পরের 2 দিন কিন্তু একদমই শীতের দেখা নেই এবং এই শীত আসলে মানুষ বিভিন্নভাবে উদযাপন করছে বরিশালে। যে আপনি যেমনটি বলছিলেন যে নারকেল কিংবা গুড়ের একটি মিশ্রণ এই শীতে কিন্তু আসলে মানুষ উপভোগ করে, সেক্ষেত্রে আমরা গ্রামীণ জনপদে দেখতে পাই যে এই শীতকে কেন্দ্র করে মানুষ কিন্তু সেই খেজুর রস সংগ্রহ কিংবা খেজুর রসের যে পিঠা পুলির আয়োজন সেটি কিন্তু দেখা যায় এবং এই সময়টাতে দেখা যায় শহরতলি থেকে অনেকেই গ্রামের দিকে ছুটছেন। গ্রামের দাদাবাড়ি নানাবাড়ি সেসব আত্মীয় স্বজনের সাথে এই শীতটি উপভোগ করতে আসলে তারা ছুটে যান অনেক সময় দেখা যায় এবং এই মুহূর্তে আপনাদেরকে যদি চিত্র দেখায় যে বরিশালে কিন্তু সেই কুয়াশার চাদরটি এখনো সরে যায়নি, এখনো রয়েছে, যার কারণে মানুষ কিন্তু কিছুটা ভোগান্তিতে পড়লেও আসলে শীতের যে অনুভূতি সেটি কিন্তু অনেক জায়গায় লক্ষ্য করা যায়। অনেকে আগুন জ্বালিয়ে সেই শীত নিবারণের চেষ্টা করে এবং এই সময়টাতে আসলে আমাদের বরিশালে দিনের বেলায় সেরকম পিঠাপুলির আয়োজন না থাকলেও বিকেল থেকেই কিন্তু দেখা যায় রাস্তার পাশে বিভিন্ন দোকানে পিঠাপুলির ব্যাপক আয়োজন থাকে, সেগুলো মানুষ উপভোগ করে এবং গ্রাম অঞ্চলের ক্ষেত্রেও দেখা যায় যে ধান কাটার পর সেই ধান আসলে ভিজিয়ে সিদ্ধ করার একটি প্রক্রিয়া চলে। এর পরপরই কিন্তু খেজুর গাছ থেকে খেজুর রস এনে সেই খেজুরের গুড় থেকে কিন্তু পিঠাপুলির যে আয়োজন সেটি লক্ষ্য করা যায় এবং বরিশালের এই সময়টায় আসলে শীতের তীব্রতা মোটামুটি বেশি দেখা যাচ্ছে। এই চলতি মৌসুমে শীতের কথা যদি বলি তাহলে 11.2 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এবং আবহাওয়া অফিস বলছে যে আরও কয়েকদিন এই তাপমাত্রাটা অব্যাহত থাকবে এবং আজকের কথা যদি বলি আজকে 13.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় রেকর্ড করা হয়েছে এবং বরিশাল নদী বন্দরের চিত্র যদি বলি কুয়াশার কারণে কিছুটা নৌযান চলাচল ব্যাহত হচ্ছে, তবে স্বাভাবিক নিয়মেই সব ধরনের নৌযান কিন্তু সকাল থেকে বরিশাল নদী বন্দর ত্যাগ করছে, আবার নদী বন্দরে ফিরেও আসছে, বিভিন্ন গন্তব্যে যাচ্ছে তারা, এমনটি আসলে আমরা দেখতে পেয়েছি। তবে দূরপাল্লার যে লঞ্চগুলো রয়েছে সেগুলো আজকে খুব তাড়াতাড়ি বরিশাল নদী বন্দরে পৌঁছে গেছে এবং যাত্রীরাও ইতিমধ্যে আসলে নিয়ে চলে যাচ্ছে এবং আরেকটু যদি জানিয়ে রাখি যে এই মুহূর্তেও কিন্তু বরিশালের যে কুয়াশা সেটি দেখা যাচ্ছে, একই সাথে যে শিশির সেটি কিন্তু পড়ছে গ্রামীণ জনপদে। আসলে ঘাসের ওপরে যে শিশিরের চাদর সেটি কিন্তু খুব ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। শাফিন, চুয়াডাঙ্গায় যাবো এবারে। অনেক চুয়াডাঙ্গা তো হাড় কাঁপানো শীত, গ্রামমুখী হচ্ছেন কিনা মানুষ? শাফিন, আসলে শীত যদি উপভোগ করতে হয় চুয়াডাঙ্গাতে অবশ্যই আসতে হবে আসলে সকলকে, কারণ আসলে চুয়াডাঙ্গাতে না আসলে বোঝা যাবে না আসলে শীত আসলে উপভোগের যে বিষয়টা। বিশেষ করে শহর থেকে গ্রামীণ জনপদে আসলে দেখা যায় যে শীত আসলে সাধারণ মানুষ আসলে উপভোগের যে বিষয়, বিশেষ করে পিঠাপুলি, খেজুর রস, খেজুর গুড় তৈরি, এর পাশাপাশি কিন্তু একটা বিষয় আমি লক্ষ্য করেছি যে খুব ভোরে মানুষজন ওঠে এবং তারা একসাথে আসলে পরিবার প্রতিবেশী সকলে মিলে আসলে আগুনের যে খড়কুটোগুলো আছে সে খড়কুটো এক জায়গায় করে আগুন তাপায় এবং তারা এক খোশ গল্পে আসলে জমায়েত হয়। এখানে নারী পুরুষকে আমি দেখেছি যে আসলে এই ভোর এবং সন্ধ্যাবেলা আসলে তারা এই খড়কুটোর সাথে যখন আগুন তাপায় তখন কিন্তু আসলে তাদের মধ্যে এক উৎসবের আমেজ আসলে তৈরি হয়। পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি যে এই শীত যেমন উপভোগের একটা বিষয়, তেমনি কিন্তু গ্রামীণ যে অর্থনীতি এবং শহরের অর্থনীতিও কিন্তু এখানে আসলে জড়িয়ে আছে। যেমনটি আমি বলি যে চুয়াডাঙ্গার এবং চুয়াডাঙ্গার আশপাশ জেলার সবথেকে বড় যে খেজুরের হাট
সেটি কিন্তু আসলে চুয়াডাঙ্গায় বসে। এই শীতকে কেন্দ্র করেই কিন্তু আসলে এই খেজুরের গুড়ের হাটটি চুয়াডাঙ্গায় বসে এবং ব্যাপক এক অর্থনীতির সমৃদ্ধি আসলে চুয়াডাঙ্গার এই সরোজগঞ্জের খেজুর গুড়ের হাট। তো সবশেষ মিলিয়ে আসলে গ্রামীণ অর্থনীতি, শহরের অর্থনীতি সবকিছু মিলিয়ে কিন্তু আসলে এই শীতকে কেন্দ্র করে আসলে গড়ে ওঠে। তো শীত পরিস্থিতি এবং শীত উপভোগ নিয়ে আসলে আমার কাছে চুয়াডাঙ্গা থেকেই ছিল। শাফিন, চুয়াডাঙ্গা থেকে এবার একটু দেশের ভেতরের কাছাকাছি আসবো, টাঙ্গাইলে আসবো। টাঙ্গাইলে আছেন কাউসার, জানাবেন যে দেখতে পাচ্ছি রোদ উঠেছে ইতিমধ্যে, তবে শীতের তীব্রতা কেমন, মানুষজন কিভাবে শীত উদযাপন করছে এবছর? শাফিন, অল্প কিছুক্ষণ আগে একদিন পর টাঙ্গাইলে রোদের দেখা দিয়েছে পূর্ব আকাশে, তবে এখনো উত্তরের হিমেল হাওয়া বইছে, এতে করে শীত অনেকটাই বেশি। আজকে যে আবহাওয়া কর্মকর্তা জানিয়েছেন আজকের তাপমাত্রা টাঙ্গাইলে 11.5 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও বাতাসের আর্দ্রতা রয়েছে 93। আমরা লক্ষ্য করেছি যে গতকাল এবং আজকে দিন এবং রাতে গ্রাম পর্যায়ের বিভিন্ন মানুষ কাঠ, খড়কুটো, বাঁশ ও কাগজ জ্বালিয়ে তাপ নেওয়ার চেষ্টা করেছে। আর এই যে টাঙ্গাইলে যে শীতের যে মাঘ মাসের মাঝামাঝি সময়, এখন কিন্তু গ্রাম পর্যায়ে বিশেষ করে একদিকে বছরের শুরু, অন্যদিকে মাসের শুরু হয় গ্রাম পর্যায়ে। যারা আত্মীয় স্বজন রয়েছেন এই পিঠাপুলির উৎসবকে কেন্দ্র করে কিন্তু প্রত্যেকটা বাড়িতে বলতে গেলে আত্মীয় স্বজনের একটা সম্মেলনের সৃষ্টি হয়েছে। আমরা লক্ষ্য করেছি যে 2 থেকে 3 গ্রাম, কখনো 4 থেকে 5 গ্রাম পর পর কিন্তু যে বিলুপ্ত প্রায় গ্রামীণ যে ঢেকি, সেই ঢেকিতে কিন্তু ধানের চাল থেকে যে গুঁড়া তৈরি করতেও সিরিয়াল আমরা লক্ষ্য করেছি। আর এছাড়াও যে শহরের যে পিঠাপুলির মৌসুমী ব্যবসায়ী যারা রয়েছেন তারাও কিন্তু এই শীতকে কেন্দ্র করে তারাও বাড়তি আয় করার চেষ্টা করছে। বিশেষ করে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে সারাদিনই পিঠাপুলি বিক্রি করা হয়ে থাকে। চিতই পিঠা, ভাপা পিঠা, তেলের পিঠা সহ হরেক রকমের যে শীতকালীন পিঠা রয়েছে সেগুলো কিন্তু করা হচ্ছে। শহর পর্যায়ে এই পিঠাপুলির উৎসবটা যতটুক না বেশি হচ্ছে, তার চেয়ে গ্রামীণ পর্যায়ে কিন্তু এটা অনেকটাই বেশি। আর আমরা এই সকালবেলা এই গ্রামের বিভিন্ন গ্রাম ঘুরে দেখেছি যে অনেকের বাড়িতেই কারো মেয়ের স্বামী এসেছে, আবার কারো আত্মীয় স্বজনরা কিন্তু একবার উৎসব মুখর পরিবেশে তারা এই শীতকে উদযাপন করছেন। তো এই ছিল টাঙ্গাইলের শীত উদযাপনের সবশেষ তথ্য। রোশন, আমরা দেখছিলাম যে দেশের দক্ষিণ, উত্তর এবং সবশেষ আমরা দেশের কেন্দ্রের কাছাকাছি চলে আসলাম। সব জায়গাতেই পৌষের মাঝামাঝি শীত একরকম জেঁকে বসেছে এবং পাশাপাশি আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন যে শীতকে কেন্দ্র করে অর্থনৈতিক এক ধরনের চাঙ্গা হওয়ার ব্যাপার থাকে, বিশেষ করে খেজুর, গুড়, চাল, এগুলোর সাথে যারা সম্পৃক্ত, পিঠাপুলি বিশেষ করে তাদের অর্থনীতিটা নতুন একটা দিশা পায়। শাফিন, পৌষের শুরু থেকেই কিন্তু ঢাকার বাইরে শীতের তীব্রতা আমরা দেখেছি, তবে রাজধানীতে কিন্তু পৌষের মাঝামাঝি সময়ে সেই শীতের যে তীব্রতা সেটা অনুভূত হচ্ছে এবং রাজধানীবাসীর শীতের উপভোগের খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমিরুল ইসলাম। আমিরুল, জানাবেন যে রাজধানীবাসী শীত কুয়াশা কতটা বাড়লো সকালে এবং গরম চায়ের সাথে শীত কি কাটছে রাজধানীবাসীর? রোশন, আমি সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করছিলাম, যেমনটি দেখতে পেয়েছি যে মানুষ কিন্তু শীতের যেই কুয়াশার চাদরে ঢাকা যে আবহাওয়া, সেই আবহাওয়া কিন্তু তারা কিছুটা চায়ের চুমুকে তারা উপভোগ করার চেষ্টা করছে। আমরা যেমনটি দেখেছি যে রাজধানীর বিভিন্ন বাজারগুলোতে কিন্তু শীতের সাথে সম্পর্কিত যে বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু বেড়েছে। আমরা দেখেছি খেজুরের রস থেকে শুরু করে খেজুরের গুড় সহ অন্যান্য বিষয়গুলো বেড়েছে এবং সেই সাথে আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি যে কিন্তু সকাল থেকেই যদিও জনজীবনে খুব একটা কর্মচঞ্চলতা দেখা যায়নি, তবে সকালেই ঘুম থেকে উঠেই কিন্তু মানুষের যে চায়ের কাপে চুমুক দিয়ে নিজেদেরকে একটু সতেজ করে নেওয়া, সেই সাথে এই যে তীব্র ঠান্ডা, সেই ঠান্ডায় প্রস্তুত করে নেওয়া এবং বলা চলে এটা কিছুটা উদযাপন চলছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই উদযাপনের পাশাপাশি কিন্তু যারা নিম্ন আয়ের মানুষ, খেটে খাটা মানুষ যারা রয়েছে তাদের কিন্তু কিছুটা কষ্ট হচ্ছে। তবে আমরা বেশিরভাগ এলাকাগুলো ঘুরে যেটি দেখেছি যে আজকে
ছুটির দিন হওয়ায় তবে শুক্রবার হয় কিন্তু মানুষের যে কর্মচঞ্চলতা কিংবা মানুষ খুব একটা ঘর থেকে বের হতে দেখিনি আমরা। তবে যারাই বের হয়েছেন তারা নিজেদের বিভিন্ন কাজে তারা বের হয়েছেন এবং আমরা রাজধানীর বিভিন্ন জায়গাগুলো আমরা ঘুরছিলাম। আমরা যেমনটি দেখেছি যে মানুষ কিন্তু সকাল থেকে শীতকে উদযাপন করার জন্য শীতের যেই কুয়াশার যে আমেজ সেটি বরণ করে নেওয়ার জন্য তারা কিন্তু রাস্তায় বেরিয়েছেন। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি তারা কিন্তু খোশ গল্প আড্ডায় তারা মেতেছিলেন এবং তেমনটি কিন্তু আমরা বিভিন্ন এলাকাগুলো ঘুরে দেখতে পাচ্ছি। যদিও শীতের যেই অবস্থা তাতে কিন্তু একেবারে বলা চলে হাড় কাঁপানো শীত, যেটি আবহাওয়া অফিস গতকালকে বলছিলে যে আজকে নাগাদ শীতের যেই অনুভূতি সেটা কিছুটা বেড়েছে বলে মনে হচ্ছে। এবং আমরা ভোর থেকে যেমনটি দেখেছি যে মানুষের কিন্তু বলা চলে শীতের কুয়াশার মধ্যে কিছুটা বৃষ্টির মতো আবহ বিরাজ করছিল তথা ঠান্ডার যে প্রকোপ সেটি কিন্তু কিছুটা বেশি অনুভূত হচ্ছিল। এবং সেই তারই মাঝে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন বয়সের মানুষ তারা কিন্তু শীত উপেক্ষা করে তারা বেরিয়েছেন এবং যার ফলে কিন্তু যেটি হয়েছে যে রাজধানী জুড়ে মোটামুটি বলা চলে আজকে ছুটির দিন হওয়ার পরেও কিন্তু মোটামুটি কর্মচঞ্চলতা আমরা দেখেছি। তো এই ছিল আমার কাছে তেজগাঁও থেকে সর্বশেষ। রাজধানীবাসীর শীত যাপনের খোঁজ খবর জানাচ্ছিলেন সহকর্মী আমিরুল ইসলাম। শীতের এই সময়ে বাজার সয়লাভ শীতকালীন সবজিতে উৎপাদন বেশি হওয়ায় দাম কমেছে সব ধরনের সবজির। বাজারে দাম কমায় কিছুটা স্বস্তিতে রয়েছেন ক্রেতারা। কারওয়ান বাজার থেকে এই বিষয়ে জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, জানাবেন যে সাপ্তাহিক ছুটির দিনে বাজারে কোন সবজির দাম কত করে কমলো? আমরা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে ফুলকপি কোথাও কোথাও আসলে 1 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, আরও কমে পাওয়া যাচ্ছে। তো ঢাকার বাজারে আসলে সেই সবজির দামে কি প্রতিফলন থাকছে এগুলোর? শাফিন, আমি প্রথমে আসলে স্বস্তি দিয়ে শুরু করতে চাই যে বাজারে এখন ক্রেতাদের মাঝে স্বস্তি বিরাজ করছে, কারণ শীতের এই সময় সবজির দাম অনেকটাই কমে গিয়েছে। যার কারণে এই কারওয়ান বাজারের পাইকারি বাজার থেকে শুরু করে পাড়া মহল্লার ছোট ছোট খুচরা দোকানও দাম কমেছে। যার কারণে অনেকেই কিন্তু আমি দেখেছি যে গত সপ্তাহে এই কারওয়ান বাজারে এই সময় অনেক ক্রেতা ছিলেন, যারা খুচরা পর্যায়ে ক্রেতারা ছিলেন, তারা বাজার করতে এসেছেন। তবে আজকে আমি অনেকটা অংশে ক্রেতা এইখানে কম দেখছি। এর প্রধান কারণ হচ্ছে খুচরা পর্যায়েও দাম কমেছে, অর্থাৎ পাড়া মহল্লার দোকানগুলোতেও দাম কমার কারণে তারা সেইখানে আসলে তাদের ঘরের কাছের যে দোকান সেখান থেকে কেনাকাটা করছেন। তবে এখানে সবচেয়ে বেশি এখানে পাইকারি যেই দোকানগুলো রয়েছে সেই দোকানের যারা ক্রেতা রয়েছেন তারাই আসলে এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন এবং সব ধরনের সবজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত আসলে কমে গিয়েছে। আপনি যেমনটা আসলে বলছিলেন যে এই ফুলকপি আমি গত সপ্তাহ দেখেছি যেটা আসলে 40 থেকে 50 টাকা বিক্রি করা হতো, কোথাও কোথাও 30 টাকা, সেটা এখন আসলে 20 থেকে 30 টাকার মধ্যেই চলে এসেছে। অনেক জায়গায় আসলে 10 টাকা 15 টাকা আসলে বিক্রি করা হচ্ছে। পাশাপাশি আমি দেখছি সিমের দাম 30 থেকে 40 টাকা 45 টাকার মধ্যে চলে এসেছে, অর্থাৎ ক্রেতার একেবারে হাতের নাগালে চলে এসেছে দামটা। যার কারণে সব ধরনের ক্রেতারা সব ধরনের সবজি খেতেই আসলে পারছেন বলে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন। তবে বিক্রেতারা আসলে বলছেন যে উৎপাদন যেহেতু বেশি হচ্ছে, শীতের এই সময়ে স্বাভাবিকভাবেই উৎপাদনটা বেশি হয়, যার কারণে দাম কমেছে। পাশাপাশি এইখানে আমি দু একটা সবজির নাম যদি আসলে বলতে চাই যে সিম, টমেটো, গাজর, মূলা সহ বাঁধাকপি, ফুলকপিতে 30 থেকে 50 টাকার মধ্যে আসলে পাওয়া যাচ্ছে। গাজর পাওয়া যাচ্ছে 40 টাকা কেজি দরে, কোথাও কোথাও 50 টাকা কেজি দরে মান ভেদে। যার কারণে আমরা দেখছিলাম যে সবজির দাম কমার কারণে যারা নিম্ন শ্রেণী ক্রেতা রয়েছেন, যারা স্বল্প আয়ের মানুষ রয়েছেন, তারাও আসলে তাদের সাধ্য মতো অল্প টাকার মধ্যে আসলে এই সবজি কিনে আসলে খেতে পারছেন। যার কারণে তাদের মাঝে স্বস্তি রয়েছে। এই শীতের এই সময়ে নানা বাহারি রকমের সবজি খাওয়ার মধ্য দিয়ে আসলে তাদের যেই পুষ্টির যেই তাদের ঘাটতি রয়েছে সেটা আসলে পূরণ করার সক্ষমতা তৈরি হচ্ছে বলে বলছেন এখানে যারা স্বল্প আয়ের ক্রেতা রয়েছেন তারা। তবে বিক্রেতারা বলছেন লাভের অংশ কিছুটা কম হলেও দাম যেহেতু স্বাভাবিক, সেক্ষেত্রে তাদের লাভটা আসলে তুলনামূলকভাবে বাড়ছে। এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে সবশেষ খবর। ক্ষেত উজাড় করে সবজি এসেছে বাজারে, তাই দাম কমেছে শীতের সব সবজির, জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। একটা বিরতি নিব এখন বাজারে।
আগামী ৭২ ঘন্টার মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। বলেন, ডাকসু নির্বাচন বানচাল করতে অপচেষ্টা চলছে, যা মোকাবিলায় প্রস্তুত আছেন শিক্ষার্থীরা। বিস্তারিত আসিফ ইকবালের প্রতিবেদনে। দীর্ঘ ২৮ বছর অচল থাকার পর ২০১৯ সালে নির্বাচনের মাধ্যমে সচল হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। এরপর পেরিয়ে গেছে ৬টি বছর। শিক্ষার্থীদের দাবি থাকলেও বিগত আওয়ামী লীগ সরকারের ছাত্র সংগঠন ও সে সময়ের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতায় হয়নি আর কোনো নির্বাচন। গত ৫ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকেই জোরালো হয় ছাত্র সংসদ নির্বাচনের দাবি। তবে এই নির্বাচনের সময় নিয়ে ছাত্রদের মধ্যে রয়েছে মতবিরোধ। শিক্ষার্থীদের একটি অংশ দ্রুত ছাত্র সংসদ নির্বাচন চাইলেও ছাত্রদল সহ কয়েকটি সংগঠন বলছে ডাকসু নির্বাচনে আরেকটু সময় দরকার। এসব আলোচনার মধ্যেই ডাকসু নির্বাচন নিয়ে ফের উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। সিন্ডিকেট সভায় দ্রুত ডাকসু নির্বাচনের ব্যাপারে আলোচনা উঠলে এর বিরোধিতা আসায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় শিক্ষার্থীরা। আমরা এখানে দাঁড়িয়েছি ডাকসু আন্দোলনের জন্য। বৃহস্পতিবার মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ করে ডাকসু নির্বাচনের রোডম্যাপ দিতে ৭২ ঘন্টার আলটিমেটাম দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে। অতি দ্রুত সময়ের মধ্যে ভাইস চ্যান্সেলর স্যারকে মেরুদণ্ড সোজা রেখে তাকে রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং তার সময়সীমা ৭২ ঘন্টা মাত্র। ৭২ ঘন্টার মধ্যে যদি রোডম্যাপ ঘোষণা করা না হয় তাহলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনে আমরা যাব। শিক্ষার্থীরা অভিযোগ করেন, ডাকসু নির্বাচন বানচাল করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। বলেন, যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত আছেন তারা। ডাকসুর রোডম্যাপ চাই এবং অতি দ্রুত ডাকসু বাস্তবায়ন করার জন্য যা যা পদক্ষেপ নিতে হয় প্রশাসনকে সেটা অতি দ্রুত সময়ের মধ্যে নিতে হবে। দ্রুততম সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। এদিকে বৃহস্পতিবার শিক্ষার্থীদের দিনভর আন্দোলনের মুখে ভর্তি পরীক্ষায় সম্পূর্ণভাবে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই কয়েক দফা আলোচনা শেষে গেল রাত 10টায় তা নিশ্চিত করে রাবি প্রশাসন। সজীব আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন মাসুমা আক্তার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে চলে দিনভর পোষ্য কোটা বাতিলের আন্দোলন। পূর্ব নির্ধারিত ঘোষণার জেরে সকাল 10টায় প্রশাসনিক ভবনের গেটে তালা ঝুলান আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে অবরুদ্ধ হন রাবি উপ উপাচার্য সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা। দিনভর চলা আন্দোলন তীব্র হয় বৃহস্পতিবার সন্ধ্যায়। এ সময় মুখোমুখি অবস্থান নেন রাবি প্রশাসন ও আন্দোলনরতরা। দুপক্ষের মধ্যে চলতে থাকে বাকবিতণ্ডা। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন আন্দোলনরত শিক্ষার্থীরা। স্লোগান ও বক্তব্যের মাধ্যমে জানান তাদের অনড় অবস্থানের কথা। আমরা তাদের 1% কোটা রাখার সিদ্ধান্তকে ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করছি এবং আমরা আমাদের আলটিমেটামের উপরেই অনড় আছি। ঠিক এর পরপরই অসুস্থ হয়ে পড়েন রাবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। ঘোষণা দেন পোষ্য কোটা পুরোপুরি বাতিলের আগ পর্যন্ত আন্দোলন চলমান রাখার। আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীদের দুজন প্রতিনিধির সাথে আলোচনায় বসেন রাবি প্রশাসন। পরে সেখানে এসে যোগ দেন রাবি উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব। প্রায় আধা ঘন্টার আলোচনা শেষে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নেন প্রশাসন। তবে আনুষ্ঠানিক গেজেটের মাধ্যমে সিদ্ধান্ত কার্যকরের ক্ষেত্রে কিছুটা সময় চাওয়া হয়েছে বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। সেই সাথে গেল 1.5 মাসের বেশি সময় ধরে চলা এই আন্দোলনের সফলতায় উচ্ছ্বসিত আন্দোলনরতরা। বলেছে ছাত্ররা যেটার পক্ষে উনিও সেটার পক্ষে। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে শুধুমাত্র 2024-25 শিক্ষাবর্ষ নয়, বরং আজীবনের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বাতিল হচ্ছে পোষ্য কোটা। মাসুমা আক্তার, এখন, রাজশাহী। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় জেলার সাতক্ষীরায় বেশ কিছু এলাকার লবণাক্ততা বেড়েছে। এছাড়া শুষ্ক মৌসুমে মিঠা পানির সংকটের প্রভাব পড়েছে চাষাবাদে। এর মধ্যে কিছু এলাকায় লবণাক্ততা সহনশীল বিভিন্ন জাতের ফসল চাষ করছেন কৃষকরা। প্রতিকূলতা কাটিয়ে ফসল চাষাবাদের
অন্য অঞ্চলের তুলনায় বাড়ছে খরচ। তবে স্মার্ট কৃষি প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে কৃষকদের সমস্যা নিরসনে এক ফসলি জমিকে 3 ফসলি জমিতে রূপান্তরের চেষ্টা করছে একদল গবেষক। সাতক্ষীরা থেকে আহসান রাজীবের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মাসুদ রানা। প্রতিবারই জলোচ্ছ্বাস ও বন্যায় সাতক্ষীরার নতুন নতুন এলাকা নদীর নোনা পানিতে প্লাবিত হচ্ছে, নষ্ট হচ্ছে মিঠা পানির উৎস, পাশাপাশি উর্বরতা শক্তি হারাচ্ছে ফসলি জমি, এতে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। এখানকার কৃষকদের লবণের সঙ্গে যুদ্ধ করে ফসল ফলাতে হচ্ছে, এতে স্বল্প ফসল উৎপাদনেও খরচ হচ্ছে বেশি। তবে দীর্ঘদিন কৃষকদের এই সমস্যা সমাধানে কাজ করছে কৃষি বিভাগ। গত বছর থেকে সাতক্ষীরার উপকূলীয় কৃষকদের মধ্যে স্মার্ট কৃষি প্রযুক্তি প্রয়োগ, সম্প্রসারণ ও এর মাধ্যমে মাটির উৎপাদনশীলতা এবং ফসলের ফলন বাড়াতে কাজ করছে ঢাকার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। নতুন প্রযুক্তি প্রয়োগে এরই মধ্যে চলতি মৌসুমে সরিষা চাষে সুফল মিলেছে। একই প্রযুক্তি দুই সাইডে লাগে বুঝতে পেরেছি ওনাদের প্রযুক্তি আমাদের আগে যে প্রযুক্তি আছে ওনার ভালো। স্যার বললো যে আমাদের একটা শস্য আছে, এই শস্যটা লাগাও তোমরা। এত সুন্দর গাছ হয়েছে, এখন সবাই বলতেছ কি যে না শস্যটা এত সুন্দর শস্য, এই শস্য ফলনে বেশি হবে। বীজ দিয়ে ওনাদের পদ্ধতিতে ওনারা একটা চাষ করার জন্য একটা পদ্ধতি দিয়েছিল এবং সেই পদ্ধতিতে 2 রকম চাষ করা হয়েছে। তো তাতে দেখা যায় যে আপনার স্যারেরা যে বীজটা দিল এই বীজটা খুব উন্নত মানের বীজ। গবেষকরা বলছেন, লবণাক্ত ও খরাপ্রবণ এলাকায় নতুন স্মার্ট কৃষি প্রযুক্তি ব্যবহারে ফসল চাষে ভিন্নতা এসেছে। এর মাধ্যমে অল্প সময় ও কম খরচে বেশি ফসল উৎপাদন করা সম্ভব। পাশাপাশি মাটির লবণাক্ততা কমিয়ে মাটির স্বাস্থ্য, উর্বরতা ও উৎপাদনশীলতা বাড়বে। নতুন এই প্রযুক্তি উপকূলীয় এলাকায় কৃষকদের কাছে পৌঁছে দিতে প্রশিক্ষণ, বিনামূল্যে বীজ ও জৈব সার দেওয়া সহ নানা কার্যক্রম করছেন তারা। লবণাক্ত প্রবণে আমরা নতুন টেকনোলজি ইউজ করেছি এবং নতুন টেকনোলজি ইউজ করে নতুন করে ফসল বিন্যাস করেছি। এখান থেকে আমরা চেষ্টা করছি যে কোন প্রযুক্তিটা ভালো হয় এবং কোন প্রযুক্তিতে ফসল বেশি হয়, সেই প্রযুক্তিটা আমরা বের করে নিয়ে এসে সেটা আমরা ফার্মারদের মাঝে আরও বেশি ডিসেমিনেট করা যায় সেই চেষ্টাটা আমরা চালিয়ে যাচ্ছি। এই অঞ্চলটা লবণাক্ত, ফলে এইখানে আমরা জমিতে কেঁচো সার, হিউমিক অ্যাসিড এবং জিওলাইটের ব্যবহার করেছি যাতে লবণাক্ত তার মাত্রাটা কমে যায় এবং ফসলের পরিমাণটা ভালো হয়। অল্প সময়ের মধ্যে বিভিন্ন ফসলকে আমরা ইন্ট্রোডিউস করে মিনিমাম 3টা ফসলকে যেন আমরা সাকসেসফুলি এবং অধিক ফলন কোয়ালিটি সম্পন্ন ফসল উৎপাদন করতে পারি, সেই বিষয় আমরা করতে যাচ্ছি। সামগ্রিক একটা প্ল্যানিংয়ের মাধ্যমে এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে এবং তারা যেন সেখান থেকে অধিক পরিমাণ রিটার্ন তারা যেন পায় এবং জমি জলবায়ু পরিবর্তনের সাপেক্ষে যে এই যে লেভেল অফ দ্য ইন্ট্রুশন অফ দ্য স্যালাইনিটি উইল বি যেটা বেড়ে যাবে, সেটাকে আমরা কীভাবে ইমপ্রুভ করতে পারবো সেই বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। উপকূলীয় এলাকার কৃষকরা সনাতন পদ্ধতিতে ধানসহ নানা ধরনের লবণাক্ততা সহনশীল জাতের ফসল চাষ শুরু করেছেন 1 দশক আগে। তবে প্রচলিত পদ্ধতিতে সেচ ও সার খরচের তুলনায় ফসলের উৎপাদন আশানুরূপ নয়। এজন্য অনেক এলাকার কৃষকরা লবণাক্ততা সহনশীল জাতের ফসল চাষ কমিয়ে দিচ্ছেন। এ অবস্থায় উন্নত এ প্রযুক্তির ব্যবহার উপকূলীয় কৃষকদের চাষাবাদ অব্যাহত রাখতে উৎসাহ যোগাবে। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। হিলির মাধবপাড়ায় বসেছে অস্থায়ী পাইকারি আলুর হাট। উঠতে শুরু করেছে আগাম জাতের আলু। প্রতিদিন 1.5 থেকে 2,000 মণ আলু বিক্রি হচ্ছে এই হাটে। অস্থায়ী এই হাটে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে স্থানীয় অনেক বেকার মানুষের। সোহেল রানার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দিনাজপুরের বিরামপুর ও হিলি দিয়ে বয়ে গেছে ছোট যমুনা নদী, আর এই নদী চরে প্রতি বছরে চাষ হয় আগাম জাতের আলু। এসব আলু আগাম ওঠায় মাধবপাড়া এলাকায় গড়ে উঠেছে অস্থায়ী পাইকারি আলুর হাট, যেখানে কৃষক সরাসরি তাদের উৎপাদিত আলু বিক্রি করতে পারছেন পাইকারদের কাছে। গুনতে হয় না ইজারার টাকা। প্রতি বিঘা আলু চাষে 40 থেকে 50,000 টাকা খরচে ফলন হয় 50 থেকে 60 মণ। প্রতি মণ আলু 2,000 থেকে 2,600 টাকায় বিক্রি হওয়ায় প্রতি বিঘায় লাভ থাকছে 40 থেকে 50,000 টাকা। দাম ভালো পাওয়ায় খুশি কৃষকরা। এই অস্থায়ী হাটে কর্মসংস্থানের সুযোগ হয়েছে স্থানীয় বেকার তরুণদের। আমরা প্রতিদিন প্রায় 40-50 জন মিলে লেবারিগিরি করি। এখানে আমরা হাজরা পাই 800-900 হাজার পর্যন্ত পাই, তাতে সংসারটা আমাদের ভালো মতন চলে। এবারে আমরা আলু লাগাইছি, মোটামুটি ফলন খুব ভালো পাইছি। বিঘাকে 80,000-90,000 টাকা বিক্রি হচ্ছে। আলুটা আমার কাছে এখানে 2200-2100 টাকা বেচা কিনা হচ্ছে, আর রোমানা হলো 2600-2700 এর ভিতরেই বেচা কিনা হচ্ছে।
এদিকে আলুর মান ভালো হওয়ায় দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে পাইকাররা আসছেন এ হাটে। প্রতিদিন প্রায় 10 থেকে 15 ট্রাক আলু যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। আমি পলাশবাড়ি থেকে আসছি, এখানে আগাম আলু উঠানো হয়। আমাদের ওইখানে আরো আলু উঠাতে আরো 10-15 দিন সময় লাগবে, সেই জন্য আমরা এখানে নিতে আসছি। আমরা নাটোর থেকে এখানে আসছি আলু কেনার জন্য। প্রতিদিন দেখা যাচ্ছে আমাদের 70 দোকানে 140 বস্তা হয়, কোনোদিন 150 বস্তা হয়। আবহাওয়া ভালো থাকায় এবং দাম ভালো পাওয়ায় আসলে কৃষকরা খুবই খুশি এবং আমাদের কৃষি বিভাগে যে প্রচারণাগুলো সেগুলো অব্যাহত রয়েছে। আমাদের ব্লক পর্যায়ে যে সহকারী কৃষি কর্মকর্তাগণ আছেন ওনারা সার্বক্ষণিক কৃষক ভাইদের পরামর্শ দিচ্ছেন। অস্থায়ী আলুর হাটটি চলবে 1 মাস ব্যাপী, যেখানে আলু বিক্রি হবে 15 থেকে 20 কোটি টাকার মতো। সোহেল রানা, এখন হিলি। এবারে দেশের বাইরের প্রসঙ্গ। রাতারাতি তরল গ্যাসের সংকট মোকাবেলা নয়, বরং চড়া দামে গ্যাস মজুত করাই এই মুহূর্তে ইউরোপের দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বাজার বিশ্লেষকরা। গেল বুধবার ইউক্রেন হয়ে ইউরোপের দেশগুলোতে রাশিয়ার গ্যাস সরবরাহের চুক্তি নবায়নে ব্যর্থ হয় মস্কো। এতে করে ইউরোপে জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়ার আশঙ্কা সৃষ্টি হলেও বিশেষজ্ঞরা বলছেন ইউক্রেন রাশিয়ার এই চুক্তি যে ভঙ্গ হবে তা আগে থেকেই জানত ইউরোপীয় ইউনিয়ন। বিস্তারিত সতীর্থ কর্মকারের প্রতিবেদনে। 1991 সাল থেকে ইউক্রেনের পাইপলাইন ব্যবহার করে ইউরোপের দেশগুলোতে তুলনামূলক সস্তা দামে গ্যাস সরবরাহ করত রাশিয়া। মস্কো আর কিয়েভের মধ্যে 5 বছরের গ্যাস ট্রানজিটের যে চুক্তি হয়েছিল, নতুন বছরের প্রথম দিন থেকে তা অকেজো হয়েছে। চুক্তি নবায়নে ব্যর্থ ইউক্রেনীয় নাফটো গ্যাস আর রুশ এনার্জি কর্পোরেশন গ্যাসপ্রম। গেল বুধবার 1 জানুয়ারি থেকে বন্ধ আছে সোভিয়েত আমলের এই গ্যাস সরবরাহের রুট। যদিও রয়টার্স বলছে হাঙ্গেরি, সার্বিয়া ও তুরস্কের মধ্যে দিয়ে তুর্ক স্ট্রিম পাইপলাইন ব্যবহার করে গ্যাস সরবরাহ অব্যাহত রাখার সুযোগ আছে মস্কোর। মস্কো থেকে সস্তায় গ্যাস কিনতে না পারলে আবারও ইউরোপীয় দেশগুলো বড় ধাক্কা খাবে। আন্তর্জাতিক গণমাধ্যমের এই ন্যারেটিভের সাথে পুরোপুরি একমত নন বাজার বিশ্লেষকরা। তাদের মতে হাঙ্গেরি, স্লোভাকিয়া, অস্ট্রিয়া বা ইতালির মতো কিছু দেশ মস্কোর গ্যাসের ওপর নির্ভরশীল হলেও কিয়েভ যেই চুক্তি নবায়ন করবে না সেটা ইউরোপের কর্তা ব্যক্তিরা আগে থেকেই জানতেন। And they have built up stocks, supplies. So this is not going to be a dramatic impact right now, but it means they are still scrambling around for alternative sources. The alternative sources are more expensive. আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের পর্যবেক্ষণের ভিত্তিতে কানাডিয়ান গণমাধ্যম সিটিভি নিউজ জানায়, তরল গ্যাসের মজুদ বাড়াতে বিগত কয়েক বছরে প্রচুর বিনিয়োগ করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের দেশগুলো ইউরোপের জন্য গ্যাসের গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠতে পারে। এতে করে চীন বা যুক্তরাষ্ট্রের তুলনায় বেশি দামে প্রাকৃতিক তরল গ্যাস কিনতে হবে ইউরোপকে। যুক্তরাষ্ট্র, কাতার কিংবা নরওয়ের মতো দেশ যখন রাশিয়ার বাজার দখল করছে, তখন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো বলছেন মস্কো এই ক্ষতি পুষিয়ে নিতে পারলেও চরম সংকটে পড়বে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো। মস্কোপন্থী এই নেতা শুরু থেকেই সতর্ক করছেন, ইউক্রেন রাশিয়া গ্যাস রুট বন্ধ হলে স্লোভাকিয়ার ট্রানজিট রাজস্ব আয় ঘাটতির পরিমাণ কয়েক মিলিয়ন ইউরো ছাড়িয়ে যাবে। ইউরোপ জুড়ে বাড়বে গ্যাস ও বিদ্যুতের দাম এবং এই পুরো বিষয়টির জন্য ইউরোপের রাঘব বোয়ালদের দুষছেন স্লোভাক প্রধানমন্ত্রী। Nikto, opakujem nikto, netlačí Slovensko preč zo životného priestoru, ktorým je Európske spoločenstvo. Treba ale vidieť, že v tomto spoločenstve začínajú dominovať মস্কো কিয়েভ রুট বন্ধ হওয়ার পরপরই জার্মানি ও ইতালি থেকে গ্যাস কেনার পরিকল্পনা জানিয়েছে রাশিয়ার গ্যাস নির্ভর আরেক দেশ অস্ট্রিয়া। গার্ডিয়ান বলছে, ইউরোপ জুড়ে গ্যাস মজুদের তোড়জোড় দেখে বোঝা যাচ্ছে গ্যাসের সরবরাহ সংকট নয়, বরং গ্যাসের চড়া মূল্যই ইউরোপের নেতাদের মাথা ব্যথার মূল কারণ হতে যাচ্ছে। গেল 2024 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ইউরোপে 5,000 কোটি বা 50 বিলিয়ন কিউবিক মিটার পাইপলাইনজাত ও তরল গ্যাস সরবরাহ করেছে রাশিয়া। ক্রেমলিন জানাচ্ছে 2023-এর তুলনায় যা 18 থেকে 20% বেশি। যদিও 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর ইউরোপ জুড়ে গ্যাস কেনার তোড়জোড় শুরু হয়েছিল। কারণ 2022-এর তুলনায় 2023-এ ইউরোপের দেশগুলোতে 55% বেশি তরল গ্যাস বিক্রি করে মস্কো। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এখন বাজার শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। পৌষে শীতের সজীব অনুভূতি প্রকৃতি এবং জনজীবনে। কুয়াশা মাখা গরম পিঠার সুগন্ধ, আগুনের ভাব আর খেলার আয়োজনে উষ্ণ স্মৃতির ছাপ।
ডাকসু আমার অধিকার 1 2 3 4 ডাকসু আমার অধিকার বাধা দেয় সরকার। ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আলটিমেটাম, মধ্যরাতে ক্যাম্পাসের শিক্ষার্থীদের বিক্ষোভ। পোষ্যকোটা বাতিলের সিদ্ধান্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষ থেকেই পোষ্যকোটা আর থাকছে না, জানালেন উপাচার্য। এবং রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধে ইউরোপ জুড়ে জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়ার আশঙ্কা। যুক্তরাষ্ট্র, নরওয়ে ও কাতারে বিকল্প মজুতের খোঁজ। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon TV।